প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন দেখছেন চ্যানেল আই। ইউসিবি টু দ্য পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সামান্তা ইসলাম। দর্শক, 12 মার্চ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। এবং আমরা দেখতে পেয়েছি যে আসলে সুন্দর একটি অবস্থার মধ্যে আসলে সংসদের অধিবেশনটি সম্পন্ন হয়েছে। কিন্তু আবার আন্দোলনের আভাসও আমরা দেখতে পেয়েছি যে বিরোধী দলীয় জোট যারা আসলে সরকারকে গঠনমূলক সমালোচনা করে দেশটিকে সুন্দর মতো এগিয়ে নিতে সাহায্য করেন, তাদের কিছু আপত্তিও রয়েছে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ গ্রহণ করতে। সেই নিয়ে আজকে কথা বলবো দেশের অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়েও। আমাদের সাথে আজ দুজন অতিথি আছেন জয়নাল আবেদীন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপি। স্বাগত জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবং প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যুক্ত হবেন মোস্তফা কামাল, সাংবাদিক ও কলামিস্ট। শিশিরকে দিয়ে আমরা এই মুহূর্তে শুরু করতে চাই। সংসদে কিন্তু জুলাইয়ের পক্ষের দলগুলোই রয়েছে, বিএনপিও জুলাইয়ের পক্ষের দল এবং আপনাদের তো জোট রয়েছে। এরপরেও আসলে সংসদের প্রথম দিনই কেন আমরা আন্দোলন দেখলাম? ধন্যবাদ সামন্ত আপনাকে এবং চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে। দেখেন, আমরা দীর্ঘ 17 বছর পরে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদে পেয়েছি। আমরা জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে একটি সংসদ পেয়েছি। আমরা যে প্রত্যাশা করি যে জুলাই রক্তের উপর দাঁড়িয়ে যে সংসদ, সেই সংসদে যারা জুলাই গণহত্যার সাথে জড়িত এবং জুলাই অপরাধের সাথে জড়িত তাদের যাতে কোনো পদচিহ্ন বা তাদের কোনো কার্যকারিতা না থাকে, আমরা সেজন্য শুরু থেকে আজকে সকালে আমাদের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব বিয়ার নেতৃত্বে আমাদের একটি আহত এবং শহীদ ফ্যামিলি সহ ওনারা বলেছেন, যখন জুলাই গণহত্যা হয় তখন বর্তমান যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি কিন্তু এই যারা দুষ্কৃতিকারী বিভিন্ন বাহিনীর অফিসার ছিলেন, যারা সরাসরি গুলি করেছেন, গণহত্যা করেছেন, ওই সমস্ত কতিপয় দুষ্কৃতিকারী অফিসাররা কিন্তু রাষ্ট্রপতির অধীনেই ছিলেন। তিনি চাইলে তাদেরকে নিবৃত্ত করতে পারতেন, বাধা দিতে পারতেন, এই গণহত্যা থামানোর জন্য তার ভূমিকা রাখতে পারতেন, কিন্তু তিনি কিছুই করেন নাই। বরং উনি চুপ থেকে সম্মতি দিয়েছেন। সেজন্য আমরা বলেছি উনি দায়ী, এই গণহত্যার সাথে ওনার সম্মতি আছে, ওনার হাত রক্তাক্ত এবং উনি একজন ফ্যাসিস্টের দোসর। সুতরাং ওনাকে অভিশংসন করে, অপসারণ করে ওনাকে শাস্তির আওতা নিয়ে আসা হোক। কেন উনি এই গণহত্যা থামালেন না? আপনাদের প্রতিনিধিরা তো সংসদে গিয়েছেন। হ্যাঁ, আমাদের প্রতিনিধিরা সংসদে গিয়েছেন এবং তারা আজকে প্রথম দিনে, আমি খোদা তাআলার কাছে খুবই শুকরিয়া যে প্রথম দিনে তারা জাতির জন্য, জুলাইয়ের জন্য এবং এই ভূমির সকলকে স্বীকৃতি হিসেবে তারা আজকে যে অবদান রেখেছেন, মানে এটা বলতে পারেন যে খুবই অসাধারণ ভূমিকা রেখেছেন। অবদান কি রেখেছেন? মানে মনের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া? আজকে দেখেন, আমাদের অনেকের জন্য, অনেক পৃথিবীর বড় বড় নেতাদের জন্য শোক প্রস্তাব নিয়ে এসেছেন, তাদেরকে স্মরণ করেছেন, এতে কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা যারা এই জেনারেশন, যারা জুলাইকে ধারণ করি সবচেয়ে বেশি, তাদের নামগুলো কোনো না কোনোভাবে বাদ পড়ে যাচ্ছিল, হয়তো অনিচ্ছাই হয়তো বাদ পড়ে যাচ্ছিল। কিন্তু দেখেন, আমাদের যে আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি এখন মানে বিরোধী দলের চিফ হুইপ, তিনি সরাসরি বলেছেন যে এখানে আমাদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে আমাদের লড়াকু সৈনিক শহীদ মানে শরীফ ওসমান বিন হাদি, তার নামটি অন্তর্ভুক্ত করা হোক। আমাদের বুয়েটের মেধাবী শিক্ষার্থী, যিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লেখালেখি করার কারণে, দেশপ্রেমের কারণে তার লেখনীতে উদ্বুদ্ধ হয়ে যে শহীদ হয়েছেন আবরার ফাহাদ, তার নামটি অন্তর্ভুক্ত করা হোক। সীমান্তে যে সীমান্ত আমাদের দীর্ঘদিনের সমস্যা, ওই সীমান্ত শহীদ আমাদের শহীদ ফেলানী খাতুনের নামটি অন্তর্ভুক্ত করা হোক। এছাড়াও তিনি বলেছেন 47-এর জন্য যারা জীবন দিয়েছেন, 71-এর জন্য যারা জীবন দিয়েছেন এবং জুলাই জন্য যারা শহীদ হয়েছেন, সকল আহত পঙ্গুত সকলকে তিনি স্মরণ করেছেন। এই যে সকলকে ধারণ করা, এটা আমরা আজকে আমাদের নাহিদ ইসলাম, মানে জুলাই যোদ্ধা নাহিদ ইসলামের মুখ থেকে আমরা উচ্চারিত হতে দেখেছি। এবং অনেকেই দেখেছেন নাহিদ ইসলাম যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন আশেপাশের চেহারাগুলো থেকে যেমন চোখ থেকে যেন মানে কান্না আসছে। এমন আপনি হয়তো শুনেছেন যে একজন শহীদের চিঠি
সে পড়েই শোনালো সকালকে। এই চিঠি পড়ে পড়ে আমার নিজের ব্যক্তিগতভাবে তার এটা দেখে কান্না আসছিল, মনে হচ্ছে আমরা ওই জুলাইতে চলে গেলাম যে একজন শহীদ তার মা থেকে বিদায় নিয়ে জুলাইকে আমরা যাচ্ছিলেন। সকলেই ধারণ করি এবং যখন সেখানে ফিরে যাই বা ওই কথাগুলো মনে হয় তখন আসলে সবাই আবেগতাড়িত হয়ে পড়ে। আমি আপনার কাছে যেটি জানতে চাই, এই রাষ্ট্রপতিকে নিয়ে এত সমস্যা থাকলে, আপনি নাহিদ ইসলামের কথা বলছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলছিলেন, যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছিল তখন তারা কেন সেখানে শপথ গ্রহণ করলেন এবং আপনারা কেন সম্মতি দিলেন? দেখেন, আমরা বারবার বলেছি, আমরা বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো যখন এনসিপি তখন হয় নাই, যখন জুলাই যোদ্ধারা বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো দ্বারা প্রতারিত হয়েছে, যখন 5 আগস্ট আমরা মোটামুটি স্বৈরাচার পতন করেছি, স্বৈরাচার পালিয়ে গিয়েছে, এর মধ্য দিয়ে বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো বিএনপি জামাত সহ ইনক্লুডিং আরও যারা রেজিস্টার্ড আনরেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিগুলো ক্যান্টনমেন্টে নথি স্বীকার করলো, এক দফা তাদের সাথে বৈঠক করলো। তারপরে ক্যান্টনমেন্ট থেকে ওনারা সরাসরি রাষ্ট্রপতির কাছে চলে গেল। আমরা জুলাই যোদ্ধারা কিন্তু এখনও রাস্তায়, পরে জুলাই যোদ্ধাদেরকে বলা হলো রাষ্ট্রপতির কাছে যাওয়ার জন্য এবং অনেকটা জোর করে নিয়ে যাওয়া হলো এবং তারা রাষ্ট্রপতির কাছে গিয়ে তারা কিন্তু সরকার গঠন করে ফেলছেন, সব করে ফেলছেন এবং জুলাই যোদ্ধাদের কোনো খোঁজে রাখছেন না। অনেকটা জোর করেই কিন্তু 2 জন ছাত্র প্রতিনিধি ওই জায়গায় গিয়েছে, সকলের সম্মতি দিয়ে গিয়েছে। তো আমরা যেটা বলছি, এই রাষ্ট্রপতিকে তো আমরা মানি নাই, বরং আমাদেরকে বাধ্য করা হয়েছে। নিলেন কেন? এখন যদি ধরেন ওই আপনাদেরকে তো বাধ্য করা যায় না, বরং আপনারা অনেক কিছু বাধ্য করেছেন। আমরা আপনাকে বলি, যখন আপনি একটা দেশের যখন যাদেরকে নিয়ে আমরা লড়াই সংগ্রাম করলাম, যারা আমাদের সহযোদ্ধা পলিটিক্যাল পার্টিগুলো, তাদেরকে মুক্ত করলাম। আমরা তো বিএনপি এবং জামাতের সহ অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর নেতাদেরকে মুক্ত করলাম, তাই না? তারা তো কারাগারে ছিল, তারা মানে আত্মগোপনে ছিল, তাদেরকে মুক্ত করলাম। তারাই যদি ধরেন একজন মানে ফ্যাসিস্টের কাছে আমাদের আগে চলে যায়, যে রাষ্ট্রপতি চুপ্পুর কাছে আমাদের আগে চলে যায়, তাহলে তো আসলে আমাদের ওই দিনও আমরা কষ্ট পেয়েছি এবং এটা মন থেকে মেনে নিই নাই আমরা। তারপরে তো আপনি দেখেন, আমরা দেখেন শপথ গ্রহণ করলেন, আমরা বারবার বলেছি, শিশির মন থেকে না মেনে নিয়ে যে শপথ গ্রহণ করলেন, সেটা কি ক্ষমতার লোভ ছিল? আমি আপনাকে বলি, দেখেন, এই যে আমরা প্রথমত বললাম যে বিএনপিকে আমরা প্রস্তাব করলাম, আমরা আসলে ক্ষমতা কেন শপথ, আমাদের কোনো রাস্তাই ছিল না শপথ না নিয়ে। আমরা বিএনপির জনাব তারেক রহমান সাহেবকে, যিনি এখন প্রধানমন্ত্রী, তাকে বলা হলো যে আমরা একটা বিপ্লবী সরকার করি, ওনারা সেটাতে রাজি হলেন না। বললাম যে একটা জাতীয় সরকার করি, সেটি তো রাজি হলেন না। এবং আমরা যে বারবার বলেছি যে রাষ্ট্রপতি এই যুবলীগ নেতা, গণহত্যার মানে উস্কানিদাতা, সম্মতিদাতা এই চুপ্পুকে অপসারণ করা হোক, সেটি তো বিএনপি রাজি হলেন না। তো আমরা তো আমাদের প্রচেষ্টা চালিয়ে গিয়েছি এবং আমরা ত্রুটি রাখি নাই। আজকেও পর্যন্ত আমরা বলছি যে তিনি অপরাধী, তিনি আমাদের ভাই বোনদের যখন হত্যাকাণ্ড করা হয়, তিনি তার বাহিনীর দুষ্কৃতিকারী অফিসারদেরকে তিনি থামান নাই, তিনি চাইলে এটা পারতেন। জি, কিন্তু আপনারা যেভাবে বলেছিলেন যে শাপলার কলি না পেলে আমরা নির্বাচন করব না, আপনারা তো সেদিন বলতে পারতেন যে আমরা এখন ক্ষমতায় যাব না, রাষ্ট্রপতির কাছে শপথ নিব না। আমরা দেখেন, আমি আপনাকে বলি, যখন আমাদেরকে যখন প্রতারিত করা হলো, মোটামুটি তো আমাদের তো পলিটিক্যাল পার্টি গঠনও করার কথা ছিল না। যদি বিএনপি, জামাত এবং আদার্স পলিটিক্যাল পার্টিগুলো যারা আমাদের মিত্র ছিল, এখন মানে জুলাই আন্দোলনের সাথে সক্রিয় ছিল, যারা আমাদের বড় স্টেক হোল্ডার, তারা যদি জুলাইয়ের সকল কিছুকে ধারণ করত এবং শুরু থেকে যদি তারা এগুলো সংস্কার করে ফেলতো, তাহলে তো আমাদের জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল করার কোনো প্রশ্নই আসে না। আমরা তো রাজনৈতিক দল করার কোনো কথা ছিল না। তাহলে আমরা কেন রাজনৈতিক দল করলাম, আপনি সেটা বলতে পারেন। আমরা তো আমাদের এই দাবিগুলো পূরণ হয় নাই, জুলাই বাস্তবায়ন হয় নাই। এই যে এখন জুলাই সনদ বাস্তবায়ন হয় নাই, যুবলীগ নেতা চুপ্পু, এই যে গণহত্যার উস্কানিদাতা চুপ্পুকে অপসারণ করা হয় নাই, সেকেন্ড রিপাবলিক করা হয় নাই, আওয়ামী লীগের যে গণহত্যার বিচার, কোনো বিচারে করা হয় না। এখন আপনার কাছে কি মনে হচ্ছে রাষ্ট্রপতিকে কেন অপসারণ করা হচ্ছে না? আমাদের দেশে কি যোগ্য লোকের অভাব বা কাউকে কি পাওয়া যাচ্ছে? আমি মনে করি বিএনপি কোনো একটা আওয়ামী লীগের সাথে আন্ডার টেবিল নেগোসিয়েশনে চলে গিয়েছে, যার কারণে তারা আওয়ামী লীগ থেকে সুবিধা নেওয়ার জন্য বা আওয়ামী লীগকে কোনোভাবে প্রাসঙ্গিক রাখার জন্য তারা এই রাষ্ট্রপতিকে রেখে দিচ্ছে। এটা তাদের কোনো একটা চুক্তি বা ডিল, আন্ডার টেবিল নেগোসিয়েশন, যার কারণে আমরা তো এভাবে প্রমাণ ছাড়া আসলে বলতে পারি না। প্রমাণ হচ্ছে, আপনি দেখেন, আওয়ামী লীগ কিন্তু বিএনপির এই বিজয় উদযাপন করেছে এবং তারা মনে করছে এই বিজয় আওয়ামী লীগের বিজয়। সেটা হয়তো এবং আপনি আরেকটা প্রমাণ পাবেন, আপনি এই যে যুবলীগ নেতা চুপ্পু কথা বলতেছি, সে আগে জয় বাংলা স্লোগান দিত, এখন হচ্ছে জিন্দাবাদ স্লোগান দেয়। এটা তার দায়িত্ব, সে রাষ্ট্রপতি মানে তো একটু প্রতিষ্ঠান, এই যে সে আওয়ামী লীগ থেকে এসে এখন বিএনপির মানে দলীয় জিন্দাবাদ, মানে জিন্দাবাদ তো
মানে জি, ধন্যবাদ তার জয়নাল জীবন আবেদীন মুখ দিয়ে আসার কথা না। সে তো মানে আমাদের কত সাথে যুবলীগ যুক্ত নেতা। হয়েছেন মোস্তফা কামাল, সাংবাদিক এবং কলামিস্ট। আমরা তার কাছে যেতে চাই। আমরা জয়নাল আবেদীন শিশিরের কাছে শুনছিলাম যে আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রপতির কাছে কিন্তু রাষ্ট্রপতি আমাদেরকে ভাষণ দিয়েছেন এবং সব আসলে তার পরিচালনায় অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু এখন তারা রাষ্ট্রপতির অপসারণ চাইছেন। কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল তখন তারা একই রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছে। তাহলে এই যে কয়েক বছরের ব্যবধানে আসলে এটি ঘুরে যাওয়া আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে এক নিষ্ঠুর বাস্তবতা রাজনীতির। সকালে যেটা শুদ্ধ, দুপুর নাগাদ সেটা মিথ্যা, সন্ধ্যা নাগাদ আবার ওইটাই সঠিক। ওকে, আপনি খেয়াল করে দেখুন যে অধ্যাদেশগুলো জারি হয়েছে গত 18 মাসে বা 1.5 বছরে, সংখ্যায় সম্ভবত 133, সপ্তাহে গড়ে 2টা হয়, 2টার কাছাকাছি। তো এই অধ্যাদেশগুলো কিন্তু ভালো, কিন্তু এগুলো তো চুপ্পু সাহেবের হাত দিয়ে হয়েছে। আবার অধ্যাদেশগুলো এখন বৈধতা দেওয়া দরকার, এটাও দরকার। তো কেন দরকার? যেহেতু জরুরি প্রয়োজনে হয়েছে। তো আমরা দেখেন অধ্যাদেশগুলোর প্রশ্ন আমাদের দ্বিচারিতা। যখন শাহাবুদ্দিন চুপ্পু বলতে বোধহয় একটু গুণা আছে, একটা পর্যায়ে তিনি বলছিলেন ওনাকে যেন চুপ্পু বলা না হয়, শুধু শাহাবুদ্দিন বলা হয়। আবার তিনি নিজে বলার সময় চুপ্পু বেশি করেই বলেন। অর্থাৎ গোটা বিষয়টা ওনাদের যে রাজনৈতিক বাস্তবতায় আমরা এসে পড়েছি, যাহা জয় বাংলা তাহাই জিন্দাবাদ। সকালে যাহা জয় বাংলা তাহাই জিন্দাবাদ। গতকালও আমরা এটা নিয়ে এক জায়গায় কথা বলেছিলাম। হাস্যকরভাবে বলা হয়েছে যে সকালে একরকম বিকালে একরকম কথা কেন? বলে যে সকালে তো আমরা গুড মর্নিং বলি, তো সন্ধ্যায় কি আর গুড মর্নিং বলা যায়? ওই সময় গুড ইভিনিংয়ে বলতে হয়। তো এরকম একটা বাস্তবতায় আমরা যখন এসে পড়েছি, 24-এর 5 আগস্ট কিন্তু আমাদেরকে একটা মেসেজ দিয়েছিল যে গলা পরিষ্কার করে কথা বলা, কথা কি বলতে চান সেটা পরিষ্কার করে বলেন। আমাদের কুমিল্লা অঞ্চলে বলে যে ঝাড়ি কাশি দেন, মানে খুব পরিষ্কার করে কাশিটা দেন। কিন্তু আমরা দেখলাম মাত্র 1.5 বছরের মাথায় খলিল বড় খারাপ লোক, বড় বাজে লোক, খলিলকে অপসারণ করে দিতে হবে। আবার ওই খলিল বড় কাজের লোক, তাকে মন্ত্রী করে দিতে হবে। জি, আবার মাহফুজ বড় মাস্টার মাইন্ড, ভালো পড়ায়, এই জন্য মাস্টার, নাকি অন্য কোনো মাস্টারই আছে তার। ঠিক 2 দিন পরে দেখা গেল যে সে মাহফুজ লোক ভালো না। কেন? যে তার অনেক আজে বাজে কাজ আছে। তো আমরা যে দ্বিচারিতার মধ্যে পড়ে গেলাম, এনসিপি সংশ্লিষ্টগুলা 3 উপদেষ্টা ছিলেন, তখন পর্যন্ত আমাদের বয়ান ছিল যে এরা সরকারে থাকলে নিরপেক্ষতা থাকে না, রাজনীতিরও নিরপেক্ষতা থাকে না, সরকারেরও থাকে না। তাহলে কি করতে হবে? এদেরকে চলে আসতে হবে। তো আবার দেখেন অ্যাটর্নি জেনারেল, অন্তর্বর্তীকালীন সরকারের খুব নামডাকলা অ্যাটর্নি জেনারেল, তিনি আবার এখন মন্ত্রী হয়ে গেছেন, তিনি আবার এখন খুব ভালো। কিন্তু আমি আপনার কাছে অর্থাৎ যেটি জানতে কখন চাই, আপনি জানতে চাচ্ছিলেন যে এই যে দ্বিচারিতার বিষয়টা। মোস্তফা কামাল, ধরুন আমাদের রাষ্ট্রপতি বা স্পিকার বা ধরুন আমাদের 3 বাহিনীর প্রধান, তাদের তো আসলে কাজ দেশের যেই সরকারে আসবে তাকেই সাহায্য করা, দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য। এখানে কেন দলীয়করণের ব্যাপারটা আসে? এখন আমি যদি বলতে চাই যে যিনি বাংলাদেশ জিন্দাবাদ বলছেন তিনি জয় বাংলা কেন বলতে পারবেন না? তার তো কাজই যে সরকারে আসে তাকে সাহায্য করা। একেবারে এইভাবে বলাটা বোধহয় নৈতিকতার আর কিচ্ছু অবশিষ্ট থাকে না। না, কিচ্ছু অবশিষ্ট আপনি থাকে না। যখন একটি সংসদে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবে তখন কি আসলে একটি সরকারের পক্ষে যেতে হবে, অন্য একটি বিরোধী দলের বিপক্ষে যেতে হবে? আমাদের এখানে বাস্তবতাই এটা। আপনি যখন জিন্দাবাদ বলবেন তখনও কিছু লোক টেবিলে চাপড়াবে, যখন আবার জয় বাংলা বলবেন তখনও কিছু লোক টেবিল চাপড়াবে। ব্যক্তিগত আদর্শের প্রতিফলনটা আমরা খুব এখানে খুঁজি। ব্যক্তিগত আদর্শ খুব কিছু একটা নেই, নৈতিক আদর্শ খুব কিছু একটা নেই। সেটাতে 5 আগস্ট যদি আমরা ওই মোহনায়, যে মোহনায় মিলিত হয়েছিলাম, ওখান থেকে যদি শুরুটা হতো, আজকে এই কথাগুলো হয় না। আজকে কিন্তু হয় না এই কথাগুলো। এখন বলতে হচ্ছে কেন? কারো কাছে সংবিধানটা এত সুন্দর, কারণ সংবিধানের যে অংশটুকু আমার ভাগে পড়ে ওগুলো ভালো। আপনি দেখুন 12 ফেব্রুয়ারিতে তো ভোট হয়েছে 2টা। একটা ভোটে সাব্যস্ত হয়েছে কে দেশ চালাবে, আরেকটা ভোটে সাব্যস্ত হয়েছে কিভাবে দেশ চলবে। তাহলে কে দেশ চালাবে এটুকু আমার কাছে ভালো লাগে, যেহেতু আমি ক্ষমতায় বসে গেছি। আর কিভাবে দেশ চালাবো এগুলো আবার ওনাদের কাছে ভালো লাগে, যেহেতু ওনারা ক্ষমতায় যেতে পারেননি। এই যে এক সাংঘর্ষিক অবস্থা থেকে আমরা এখনও আসতে পারিনি। যদি আসতে পারতাম, আজকে একজন মহামান্য রাষ্ট্রপতিকে মহামান্যই সবাই বলতো, সবাই কুর্নিশ করতো। কিন্তু দেখা গেছে তিনিও সকাল সন্ধ্যা যেই রীতিমতো যত না নেতা, তার চেয়ে বেশি অভিনেতা হয়ে যেতে হয়েছে। ওনাকে কখনো বলতে হয় জিয়াউর রহমান কত ভালো ছিলেন, ওনাকে আবার জিয়াউর রহমান কত বাজে ছিলেন, এখনকার যিনি প্রধানমন্ত্রী উনি কত খারাপ ছিলেন সেটা বলতে হয়। পরক্ষণে আবার বলতে হয় বঙ্গবন্ধু ওনাকে নাম ধরে চুপ্পু করে কয়বার ডাকছিলেন, তিনি কত তাতে ধন্য।
সাবেক প্রধানমন্ত্রীর পদধূলি ওনার ভাগ্যে জুটবে কিনা এই জন্য তিনি কত চেষ্টা করেছেন, এটা কিন্তু গর্বের সাথে বলেছেন। তো আমাদেরকেও কি বলবো, এক ধরনের আযাবের মধ্যেই থাকতে তাহলে হচ্ছে। এখন কেন বিএনপি আসলে এই রাষ্ট্রপতিকে নিয়ে আগাতে চাচ্ছে? আমাদের কি আর কোনো যোগ্য লোক নেই দেশে? বিএনপি যেহেতু বড় দল হলে কিন্তু কিছু সমস্যাও আছে। শিশির ভাইরা এখন যা বলতে পারবেন, যেহেতু তারা দল বড় নয়, সরকারেও নেই, অনেক কিছু বলতে পারবেন। যখন ক্ষমতার চেয়ারে আপনি বসে যাবেন তখন কিন্তু আপনার কথাগুলো গুনে 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 বলতে হয় যে কোন কথার অর্থ কি হয়ে যায়। আপনি খেয়াল করে দেখুন, যিনি প্রধানমন্ত্রী উনি গুনে গুনে কথা বলেন, তারপরও তার ওই গোনা কথার মধ্য থেকেও আমাদের শিশির ভাইরা কিন্তু 2-3টা টান দিয়ে বের করে ফেলে। কাকে ভয় পান তারা আসলে? আওয়ামী লীগ আবার ফিরে এসে কি করবে সেই ভয় আছে? এই ভয় তাদের অবশ্যই আছে। তারা আওয়ামী লীগের নাম শুনলে এখনও একটু নড়াচড়া করে, এটা তো অস্বীকার করা যাবে না। আমি কথার কথা বলি, আপনার মনে থাকার কথা, যেদিন 5 আগস্টের পর তারা যখন ঐক্যবদ্ধ হয়ে গেলেন, মাঝে মধ্যে একসাথে এইভাবে গোল হয়ে ছবি তোলেন, হাসি না আসলেও দাঁত বের করে হাসি একটা দেন, বুঝান যে তাদের মধ্যে ব্যাপক ঐক্য আছে। অল্প কয়েকদিনের মধ্যে তাদের ঐক্য কিন্তু একটু ঠনঠনে হয়ে গেল। ঠিক দাওয়াইয়ের মতো কাজ করলো। শেখ হাসিনা যখন বলল যে আমি তো বাড়ির কাছে আছি, চট করে একদিন হুট করে চলে আসবো, তারা সব আবার এক হয়ে যায়। তার মানে কি ভয় পায়? আওয়ামী লীগ তো অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক, আওয়ামী লীগকে তারাও প্রাসঙ্গিক করে রাখছেন, জোর করে প্রাসঙ্গিক করতে হচ্ছে না। আওয়ামী লীগের গালমন্দ আপনি করছেন, কিন্তু নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোটগুলা কিভাবে হাতানো যায় ওই চেষ্টা কিন্তু মাশাআল্লাহ দুই পক্ষই করেছে। বিএনপিও করেছে, জামাতে ইসলামীও করেছে। কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে এটা নির্ণয় করা বড় কঠিন হবে, কিন্তু আওয়ামী লীগের লোকদেরকে ভরসা দেয়া, তাদের একটু খোঁজ খবর নেয়া যে আমরা আসলে তোমরা একটু ভালো থাকবা, এই আশ্বাস দেয়া, এটা কিন্তু হয়েছে। এখানে একটু যোগ করতে হয় খুব প্রাসঙ্গিকভাবে। আপনি খেয়াল করেছেন আমাদের যেটা নিয়ে কথা বলতে আমাদের কথা বলা উচিত নয়, কিন্তু ঘটনা যখন অনিবার্যভাবে সামনে এসে যায় বলতে হয়। আইসিটিতে ওখানে টাকা পয়সা লেনদেনের কথা, ঘুষ চাওয়ার কথা, কেন? যে ছাড়ার ব্যবস্থা করবে। 5 আগস্টের পর তো আওয়ামী লীগ নেতাদেরকে আশ্রয় দেয়া বাবদও কেউ কেউ টাকা নিয়েছেন, সীমান্ত পার করে দেয়া বাবদও কেউ কেউ টাকা নিয়েছেন, যেটা সংক্রামিত হতে হতে আদালতে পর্যন্ত চলে গেছে। তো আবার যদি আপনি একটু চুপ করে চিন্তা ভাবনা করেন যে ঘটনাটা কি নতুন কিনা, দেখা গেল না। ওই আদালতে এর আগে 13-14 সালে এক ব্যারিস্টার, তার নামটা উচ্চারণ নাই করি, ভদ্রমহিলা বোরকা পরে এক জায়গায় টাকা আনতে গেছেন। তাহলে আমরা মুক্ত হলাম কোন জায়গা থেকে? আমাদের মগজের আসলে সংস্কার দরকার। মগজে বড় গোলমাল। আমরা জনগণের কাছে একটু যাই। আমরা শুনছিলাম এই সব নিয়ে আসলে এই সবের কোনো বিতর্কের শেষ নেই। আপনাদের ছায়ামন্ত্রী যে গঠন করার কথা, এখন কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের আমির মন্ত্রিসভায় একজনের জন্য একটি পদ চেয়েছেন। তো আসলে তিনি কি মন্ত্রিসভায় পদ চাইবেন নাকি আপনারা ছায়ামন্ত্রী গঠন করবেন? দেখেন, আমি আপনার কথার উত্তর দেওয়ার আগে ওই কামাল ভাই যেটা বললেন নৈতিকতার অভাব, আসলে এই জায়গাটাতে আমি আসি। দেখেন, আজকে খুব কষ্ট লাগলো, এত একটা প্রাণবন্ত সংসদ দেখলাম, মোটামুটি সবাই অনেক জিনিসগুলো ভিতর থেকে ফুটিয়ে নিয়ে আসলো, অনেক আবেগতাড়িত হলো। দেখেন, আজকে এমন একজন লোককে ডেপুটি স্পিকার বানালো। হ্যাঁ, আইন দিয়ে অনেকে বলতে পারবো এটা কোনো আইনগতভাবে বৈধ, কিন্তু আমার ভিতর থেকে যাচ্ছে না যে ব্যারিস্টার কায়সার কামালকে যে ডেপুটি স্পিকার বানালো। দেখবেন শরীফ ওসমান হাদির যে খুনি ফয়সাল করিম মাসুদকে কিন্তু উনি জামিন করিয়েছেন এবং তার আইনজীবী ছিলেন। এই জিনিসটা যখন আমার মনে ওঠে যে ওসমান হাদির খুনির আইনজীবী বা তাকে প্রোটেক্ট যে করেছে সে হচ্ছে আমাদের ডেপুটি স্পিকার, এটা আসলে মানতে পারি না। এটা নৈতিকতার সাথে যায় না। আইন সিদ্ধ, কিন্তু ভিতর থেকে আমার আসে না, কারণ হাদি তো আমার বন্ধু। কারণ আমি তো এখনো যখন হাদির আমি আমার ক্লিপসগুলো দেখি, হাদির কথাগুলো, আমি অঝরে এখনো রাত্রেও কান্না করি। আমি এখনো হাদির সামনে আসলে আমি কান্না করি। আমি তো এই ডেপুটি স্পিকার আমি নিতে পারবো না। হত্যাকারীকে তো আসলে বিএনপি সরকারের সময়েই আসলে গ্রেফতার করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তো করতে পারেনি। আমি ওইদিকে যাচ্ছি না, আমি বললাম যে নৈতিকতার জিনিসটা, এটা মনে হয় বিএনপি চাইলে এটা একটু অ্যাভয়েড করতে পারতেন। কারণ এই জায়গাটা হচ্ছে স্পিকার ডেপুটি স্পিকার অনেক সম্মানের জায়গা। আমরা এই জায়গায় একজন বিতর্কিত নাম, এটা আমাদের এই জেনারেশনকে আঘাত করেছে। এটা আপনারা নিশ্চয়ই অবজেকশন জানাবেন। আমরা একটু ছায়ামন্ত্রী নিয়ে আপনি যেটা বলছিলেন যে ছায়ামন্ত্রী সভা, আমরা এই বিষয় নিয়ে আমাদের 11 দলীয় জোট আলোচনা করছি। আপনার যদি রাষ্ট্রকে যদি আসলে সহযোগিতা করার জন্য, তো বিরোধী দলকে অবশ্যই এগিয়ে আসতে হবে এবং সরকারের প্রত্যেকটি দপ্তরের ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন যেটা, এটা ছায়ামন্ত্রী সভা হলে খুব ভালো হয়। নতুন নতুন
সরকারকে প্রস্তাবনা দেওয়া যায়, সরকারের যে পলিসির ত্রুটিগুলো ধরে দেওয়া যায় এবং সরকারের যে সমসাময়িক কাজের গতি এগুলো বিশ্লেষণ করা যায়। তো এটা ছায়া মন্ত্রিসভা হলে এটা খুব ভালোভাবে হয়। তো সেজন্য আমরা রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য, সরকারকে সহযোগিতা করার জন্য, ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন করার জন্য ছায়া মন্ত্রিসভার চিন্তাটা আমাদের মধ্যে আছে। এখনো এটা মানে প্রাইমারি লেভেলে আছে। ওকে, অনেক এটা ধন্যবাদ সিদ্ধান্ত জয়নাল নেওয়া হবে। আবেদীন শিশির। মোস্তফা কামালকে দিয়ে শেষ করবো, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। এই যে আসলে বিএনপির বিরুদ্ধে এখনই 1 মাসের মধ্যেই তো আমরা বিরোধী দলের অনেক অভিযোগ দেখতে পাচ্ছি। সংস্কারের শপথ না নেওয়া নিয়ে প্রথমে একটি বড় অভিযোগ, এবং ডেপুটি স্পিকার নিয়েও তারা সন্তুষ্ট নয়, নানান কিছু উঠে আসছে। আসলে এগুলো সরকার কিভাবে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে এবং সেখানে বিরোধী দল কিভাবে সাহায্য করতে পারে গঠনমূলক সমালোচনা? লক্ষণ ভালো সেটা, কারণ একটা সময় পর্যন্ত আমরা তো প্রশ্নই করতে পারি নাই। আমার কোনো ত্রুটি আছে আপনি ওইটা বলার অধিকারে রাখেননি, এটা বড় গুনাহ কাজ। তো এখন যেহেতু তারা এনসিপিতে আছে 6 জন, সংখ্যায় কিন্তু অনেক, 6 জন কম সংখ্যা না। বলছি ওই সেন্সে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ হয়েছিল 73 সালে, ওখানে আওয়ামী লীগের সদস্য ছিল 293 জন 300-এর মধ্যে। তো তাতেও কিন্তু আওয়ামী লীগের পেট ভরেনি, তারা আরও চেয়েছিল। তো ওখানে মাত্র একজন সংসদ সদস্য ছিলেন, বাকি 299 জনকে ঘোল খাইয়ে দিয়েছিলেন প্রতিদিন সুরঞ্জিত সেনগুপ্ত, মাত্র একজন। তো এবার এনসিপির আছে 6 জন, জামাতে ইসলামের কিন্তু বেশ কয়েকজন খুব বাঘা বাঘা নেতা আছেন, অর্থাৎ ছাত্র রাজনীতি থেকে তারা আসা। তারা যদি নিয়তটা পরিষ্কার করে, দিল সাফ করে, যদি যে আমরা সরকারের শ্যাডো ক্যাবিনেট যেটাকে বলা যায় ছায়া মন্ত্রিসভার মতো কাজ করব। তো এখানে প্রশ্ন আছে, আমরা বাঙালি, আমি ছায়া অর্থাৎ পাহারা দেব, সোজা বাংলা কথা। আপনি যদি শুধু ছায়া মন্ত্রিসভা বলেন আর যদি নিয়ত খারাপ থাকে আপনি ব্লাউজ মন্ত্রিসভা করলেও কিচ্ছু হবে না, ছায়া আর ব্লাউজে কিচ্ছু হয় না, বরং ওখানে ভাগ বসাবে। এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। আর যদি এনসিপি যে ক্যারিশমা, তখনও এনসিপি নাম হয়নি, তারা রাস্তায় দেখিয়েছে, যেভাবে ত্রুটি ধরতে শিখেছে, এগুলো কিন্তু ইতিবাচকভাবে দেখলে আমরা একটা প্রাণবন্ত সংসদ দেখব। কারণ গত কয়েক বছর মানুষ একটু ডিবেট দেখেছে আপনাদের বা আমাদের এই টক শোতে, সংসদের ডিবেট দেখেনি। এবারের সংসদ যদি ওপেন করে দেয়া হয়, টেলিকাস্ট করে লাইভ, টক শোর চেয়ে বেশি দর্শক হবে এই সংসদের। কারণ তারুণ্য যেটাকে বলা হয়, এটা বিএনপিতেও কিন্তু বেশ কয়েকজন আছেন, অত্যন্ত চৌকস, তারা গুরুত্বপূর্ণ দায়িত্বও পেয়েছেন বেশ কয়েকজন। জামাত ইসলামীতে আছে, এনসিপিতে আছে, তারা চমৎকার একটি সংসদ আমাদেরকে দিতে পারবে, সেটা আমরা আজকেই লক্ষণে কিন্তু মনে হয়েছে। বিরোধী দলীয় নেতার বক্তব্য কিন্তু পরিষ্কার ছিল, সংসদ নেতার বক্তব্য আরও পরিষ্কার। স্পিকার ওই চেয়ারে বসার আগেই তার বিএনপির যেই পদ, তার স্থায়ী কমিটির সদস্য, সর্বোচ্চ ফোরাম, নীতি ফোরাম, ওখান থেকে তিনি পদত্যাগ করেছেন। আমরা ইতিবাচকভাবে দেখলে লক্ষণ ভালো। আর কেউ যদি এটাকে মনে করে, এনসিপি বা জামাত ইসলাম যদি মনে করে যে আমরা অত্যন্ত ব্রিলিয়েন্ট, শুধু সমালোচনা করব আর খোঁচাবো, সাধুবাদটা জানাইতে হবে সাথে। খোঁচালে যে যেটা হয় তারা উত্তেজিত হয়ে একটা বলবে, স্বাভাবিক। আমাদের গত কয়েকদিনেও দেখেছেন বিএনপির কয়েকজন নেতা এনসিপি একটা খোঁচা দেয়, তারা 3টা আজে বাজে কথা বলে। এনসিপি ওই সুযোগটা যদি মনে করে যে নিয়তে গোলমাল রাখবো, ওদেরকে চটাবো, খেপাবো, ওইটার রেজাল্ট ভালো হবে না। একইভাবে বিএনপি যদি মনে করে যে এনসিপি মাত্র সিট পেয়েছে 6টা, আগামীতে অবস্থা আরও খারাপ, সেটাও কিন্তু ভুল হবে। কারণ এনসিপি কিছু ভুল ভ্রান্তির কারণে তারা একটা পরিণতি ভোগ করছে। হাদির কথা যেহেতু এসেছে, একটা কথা না বলেই নয়, তার সাথে আমার একটা শো হয়েছিল, খুব আবেগপ্রবণ হয়ে সে বলেছিল যে আমরা কিন্তু বাঁচবো না ভাই, আমাদেরকে কিন্তু বাঁচতে দেবে না। সে নানান উপমা দিয়ে বলেছিল, শ্রীলঙ্কা, নেপাল, বিশেষ করে তিউনিশিয়ার উদাহরণ টেনে বলেছিল যে তিউনিশিয়া যারা ওই যে জেসমিন বিপ্লবে ছিল, তাদের অনেককে মেরে ফেলা হয়েছে। কিন্তু কি ট্র্যাজেডি, হাদি নিজেও মৃত্যুবরণ করলো। বাংলাদেশে আরো কয়েকজন তাদের উপর আঘাত এসেছে। এমন আর কোনো তাদের ঘটনা আমাদের সাবধানতার প্রত্যাশিত বিষয় আছে, নয়। সতর্কতার বিষয় আছে, আমরা মোটেই সেটা কামনা করি না, কারণ তারা ভালো করবে, তাদের ভবিষ্যৎ বড় চমৎকার। অনেক ধন্যবাদ মোস্তফা কামাল। করি সেখানে একটা মাত্রা যোগ হয়েছে এই সপ্তাহে নেপালে, যে তারা কিন্তু আবারও একটা হিলিক পাওয়া যদি বলেন আপনি, আর যদি হিলিক বলতে না চান, যে তারা একটা নতুন করে থ্যাঙ্কস পেয়েছে, অর্থাৎ নতুন একটা স্বীকৃতি পেয়েছে। এটা কিন্তু বাংলাদেশের এনসিপির জন্য, তারুণ্যের জন্য একটা ভালো বার্তা দিচ্ছে। বিরোধী দল এসেছে তো কি হয়েছে, বিরোধী দল অনেক কিছু করার আছে, অনেক কিছু করার আছে তাদের জনা কয়েকের জন্য তাদের গালমন্দ শুনতে হচ্ছে, কিন্তু সম্ভাবনা আছে।
অনেক ধন্যবাদ মোস্তফা কামাল, শিশিরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং গত 3টি জাতীয় সংসদ নিয়ে যে অভিযোগ রয়েছে যে গৃহপালিত একটি বিরোধী দল ছিল, সেই জায়গা থেকে আমরা হয়তো একটু বের হয়ে আসতে পেরেছি এবং সেই জন্যই এত সমালোচনা সৃষ্টি হচ্ছে, এবং সেগুলো কিন্তু গঠনমূলক সমালোচনা। ছায়ামন্ত্রীর যে কথাটি আমরা শুনছি, বা বিরোধী দল যদি আসলে এভাবে তাদের কার্যক্রম থাকে এবং সরকারের যে কাজগুলোতে সমালোচনা করার দরকার সেটাতে সমালোচনা করে এবং কিছু কিছু কাজে সাধুবাদও জানায় যেগুলো আসলে সরকার ভালো করছে, তাহলে আমরা সকলে মিলে একটি ঐক্যের সাথে দেশটি নিয়ে এগিয়ে যেতে পারবো। আমাদের সেটি প্রত্যাশা। আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।